সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রতিটি মুহূর্ত যেন একটা সিনেমার দৃশ্যের মতো আজও আমার চোখে ভাসে। তানভীর যখন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সেই কথাগুলো বলল, একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি আমার, তখন আমার বুকের ভেতরটা যেন হিম শীতল হয়ে গিয়েছিল। ওর চোখে আমি সেই গভীর আবেগ দেখেছিলাম যা আমাকে একই সাথে ভীত আর মুগ্ধ করে তুলেছিল। ও যখন চলে গেল আমি কাঁপতে কাঁপতে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম, যেন সেই অনুভূতির ঝড় থেকে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা। জানতাম না এই তালা লাগানো শুধু একটা দরজায় নয়, আমার জীবনের এক নতুন অধ্যায়ে তালা লাগাচ্ছিল, যেখান থেকে সব কিছু চিরতরে বদলে যাবে। মায়া ব্লগসে আপনাদের সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের গল্পটি ভীষণ সংবেদনশীল এবং গভীর আবেগের, তাই অনুরোধ করব ভালো করে শুনতে হলে হেডফোন ব্যবহার করুন। আর যদি আমাদের গল্পের জগৎ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম সাদিয়া। ছোটবেলা থেকেই আমার জীবনটা ছিল কিছুটা এলোমেলো। বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 4-এ পড়ি। মা আমাকে আর ছোট ভাইকে আঁকড়ে ধরে এক নতুন জীবন শুরু করেন। ঢাকার এক ছোট ফ্ল্যাটে আমাদের দিন কাটছিল সাদামাটাভাবে। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করব। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। আমি তখন কলেজে প্রথম বর্ষে। মা একদিন আমাকে আর ভাইকে ডেকে বললেন তিনি আবার বিয়ে করবেন। বাবার মৃত্যুর পর এতগুলো বছর মা একা আমাদের মানুষ করেছেন, তার এই সিদ্ধান্ত আমার জন্য যতটা বিস্ময় করছিল ততটাই ছিল স্বস্তির। মাকে আবার হাসি খুশি দেখতে পাবো ভেবে আমি আনন্দিত হয়েছিলাম। যার সাথে মায়ের বিয়ে ঠিক হয়েছিল তিনি ছিলেন করিম সাহেব, একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি। তারও স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগে, আর তার একটি ছেলে ছিল তানভীর। করিম সাহেব তখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার সাথে মায়ের পরিচয় হয় এক পারিবারিক অনুষ্ঠানে। প্রথম দেখাতেই করিম সাহেব মাকে পছন্দ করে ফেলেন, আর মায়ের একাকী জীবন ও আমাদের ভবিষ্যৎ ভেবে তিনি এই সম্পর্ককে এগিয়ে নিতে রাজি হন। বিয়ের পর আমরা করিম সাহেবের বিশাল ফ্ল্যাটে চলে আসি, ঢাকার অভিজাত বনানী এলাকায়। আমার ছোট ফ্ল্যাটের জীবন থেকে এই নতুন বিলাসবহুল জীবনযাপন প্রথমে আমাকে কিছুটা অপ্রস্তুত করে তুলেছিল। নতুন বাসা, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আর এই নতুন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন ছিল তানভীর। প্রথম যেদিন তানভীরকে দেখলাম সেদিন ও ছিল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে। আমার বয়স তখন 18, ওর 22। লম্বা সুঠাম দেহ, শ্যামলা গায়ের রং, আর চোখ দুটো ছিল গভীর কালো, যেন অনেক কথা লুকিয়ে আছে তার গভীরে। ও খুব বেশি কথা বলতো না, শুধু এক ঝলক তাকিয়ে একটা সংক্ষিপ্ত হাই বলেই নিজের ঘরে ঢুকে গিয়েছিল। আমার মনে হয়েছিল ও হয়তো আমাকে পছন্দ করেনি বা আমাদের এই নতুন পরিবারকে মেনে নিতে পারেনি। স্বাভাবিক, নিজের বাবার দ্বিতীয় বিয়ে আর সাথে নতুন সৎ বোন ভাই, এটা যে কোনো ছেলের জন্যই কঠিন। প্রথম কয়েকদিন বেশ অস্বস্তিতে কাটল। আমি আমার ঘরে বসে বই পড়তাম আর তানভীর তার ঘরে। খাবার টেবিলে বাবা মা যখন গল্প করতেন আমরা দুজন কেবল প্রয়োজনটুকু সারতাম। তবে খুব দ্রুতই আমার ধারণা ভাঙতে শুরু করলো। একদিন আমি কলেজে যাওয়ার পথে রিক্সা পাচ্ছিলাম না। মা ব্যস্ত ছিলেন আর করিম সাহেব অফিসে। তানভীর তখন তার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আসছিল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে জিজ্ঞেস করলো, কলেজে যাচ্ছিস? আমি মাথা নাড়তেই ও বলল, আয় আমি নামিয়ে দিচ্ছি। সেই প্রথম আমি ওর পাশে বসেছিলাম। বাইকের পেছনে বসে ওর পিঠের উষ্ণতা আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। ওর কথায় কোনো উষ্মা ছিল না, বরং ছিল স্বাভাবিক একটা সারল্য। এভাবে ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি আসতে শুরু করলাম। তানভীর ইঞ্জিনিয়ারিং পড়ছিল আর আমি আর্ট নিয়ে কলেজে। পড়াশোনার বিষয় আলাদা হলেও আমাদের ভালো লাগাগুলো ছিল একই। আমরা দুজনেই বই পড়তে ভালোবাসতাম, বিশেষ করে রহস্য উপন্যাস। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন মাঝে মাঝে দেখা যেত আমরা দুজনেই ড্রয়িং রুমের আলো জ্বেলে চুপচাপ বই পড়ছি। কখনো কখনো চোখাচোখি হলে একটা মৃদু হাসি বিনিময় হতো। সেই নীরব হাসিগুলোই যেন আমাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে তুলছিল। তানভীর ছিল খুব যত্নশীল। আমি যখন নতুন বাসায় এসেছিলাম তখন নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে হিমশিম খাচ্ছিলাম। ও এসে চুপচাপ আমার বইগুলো আলমারিতে সাজিয়ে দিয়েছিল, আমার টেবিলটা পরিষ্কার করে দিয়েছিল।
সেই প্রথম আমি ওর ভেতরে একটা অন্যরকম মমতা দেখতে পেয়েছিলাম। আমাদের মায়ের বিয়ের পর প্রথম ঈদে বাবা মা ঠিক করলেন আমরা সবাই মিলে সিলেট ঘুরতে যাব। সিলেটের সবুজ পাহাড়, চা বাগান, ঝর্ণাগুলো আমাকে মুগ্ধ করেছিল। সেই ভ্রমণে তানভীর আমার সবচেয়ে ভালো সঙ্গী হয়ে উঠেছিল। সে নিজে ছবি তুলত না, কিন্তু আমার ছবি তুলে দিত মুগ্ধ হয়ে। আমার পছন্দের জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। এক বিকেলে যখন লালাখালের শান্ত জলে নৌকা ভাসিয়ে যাচ্ছিলাম, তানভীর আমার পাশে বসেছিল। আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটোতেও যেন এক অপার শান্তি। সে মৃদু হেসে বলল, জানিস সাদিয়া, এই শান্ত পরিবেশ আমাকে খুব টানে, ঠিক তোর চোখের মতো। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। সেই প্রথম আমি ওর চোখে নিজের প্রতি এক গভীর আকর্ষণ লক্ষ্য করলাম। এরপর থেকে তানভীরের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি আমার কাছে নতুন অর্থ নিয়ে আসতে লাগল। যখনও আমার পাশে এসে বসতো, আমার মনে হতো সময় যেন থমকে গেছে। ওর হাতের সামান্য ছোঁয়াতেও আমার শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হতো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম ও আমার সৎ ভাই, এই অনুভূতিগুলো অন্যায়, ভুল, কিন্তু মন তো আর যুক্তি মানে না। আমার ভেতরে এক তীব্র টান অনুভব করতাম, যা আমাকে ওর দিকে টেনে নিয়ে যেত। আমাদের পরিবারে সবাই খুশি ছিল। মা আর করিম সাহেব একে অপরের সাথে খুব ভালো মানিয়ে নিয়েছিলেন। আমার ছোট ভাই রাজু তানভীরকে নিজের বড় ভাইয়ের মতোই ভালোবাসত। কিন্তু আমি আর তানভীর, আমরা দুজন যেন এক অদ্ভুত অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিলাম, যা সবার অগোচরে আমাদের আরও কাছে টানছিল। একদিন আমাদের কলেজের একটা প্রজেক্ট নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার ঘরে বসে প্রজেক্টের কাজ করছিলাম। রাত তখন প্রায় 12টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি তানভীর দাঁড়িয়ে আছে, ওর হাতে এক মগ কফি। অনেক রাত হয়েছে, কফিটা খেয়ে নাও। আর প্রজেক্ট নিয়ে এত চিন্তা করছিস কেন? দেখা, আমি একটু হেল্প করতে পারি। আমি অবাক হয়ে গেলাম, ও নিজে এসে আমার প্রজেক্টে সাহায্য করতে চাইল। আমরা দুজন মিলে প্রায় রাত 2টা পর্যন্ত কাজ করলাম। কাজ শেষ হওয়ার পর ও যখন যাওয়ার জন্য উঠল, তখন হঠাৎ আমাদের চোখাচোখি হলো। সেই দৃষ্টিতে ছিল এক গভীর নীরবতা, এক অব্যক্ত অনুভূতি। ও আমার হাতটা আলতো করে ধরল, আর আমার মনে হলো আমার সারা শরীর কাঁপছে। ও কিছু না বলেই ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। আমি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আমার ভেতরে এক নতুন ঝড় শুরু হয়েছিল। এই ধরনের ঘটনাগুলো আমাদের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা ভেঙে দিচ্ছিল। আমার মন বলছিল এটা শুধু ভাই বোনের সম্পর্ক নয়, এটা তার চেয়েও বেশি কিছু। কিন্তু আমি সমাজের চোখ, পরিবারের সম্মান আর নিজের মায়ের মুখের কথা ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ডেঙ্গু হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হলো। মা আর করিম সাহেব খুব চিন্তিত ছিলেন। তানভীর প্রতিদিন হাসপাতালে আসতো, আমার পাশে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। আমার কপালে হাত রেখে দেখতো জ্বর আছে কিনা, আমার হাত ধরে সাহস দিত। ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত শান্তি দিত। একদিন যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে আমার পাশে বসে আমার হাতটা ধরেছিল। আমি চোখ খুলতেই ও বলল, ভয় পাস না সাদিয়া, আমি তোর পাশেই আছি। ওর কণ্ঠস্বরে ছিল এক গভীর আবেগ, যা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না। এই অনুভূতিটা আমাকে একই সাথে সুখী আর ভীত করে তুলছিল। আমার অসুস্থতার পর থেকে তানভীর যেন আরও বেশি আমার খেয়াল রাখতে শুরু করলো। আমার ছোট ছোট বিষয়ে ও মনোযোগ দিত। আমার পছন্দের খাবার কি, কোন রং আমার ভালো লাগে, কোন গান আমার মন ভালো করে, সব কিছু ওর নখদর্পণে ছিল। আমি যখন ওর দিকে তাকাতাম, দেখতাম ওর চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত অধিকারবোধ, এক গভীর ভালোবাসা। আমি জানতাম এটা ভুল, এটা সমাজে মেনে নেওয়া হবে না, কিন্তু আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। ওর সাথে কথা না বললে, ওকে চোখের সামনে না দেখলে আমার দিনটা যেন অপূর্ণ থেকে যেত। আমি প্রায়ই নিজেকে প্রশ্ন করতাম, এই অনুভূতির পরিণতি কী? আমরা কি সারা জীবন এই লুকোচুরি খেলব? এভাবেই আমাদের দিন কাটছিল। আমাদের সম্পর্কটা ছিল এক নীরব নদীর মতো,
যা ওপর থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে এক প্রবল স্রোত বইছিল। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা একদিন বিস্ফোরিত হবে, আর সেই বিস্ফোরণ আমাদের জীবনকে চিরতরে বদলে দেবে। সেই রাতটা ছিল আমাদের পরিবারের একটি বিশেষ রাত। করিম সাহেবের জন্মদিন ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আত্মীয় স্বজনরা এসেছিলেন, অনেক খাওয়া দাওয়া, গান বাজনা। রাত অনেক হয়েছিল, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আমার ঘরে বসেছিলাম, তানভীরও তার ঘরে ছিল। আমি তখনও ঘুমাইনি, কারণ আমার মনটা কেমন যেন অস্থির ছিল। জন্মদিনের আনন্দ সত্ত্বেও একটা চাপা কষ্ট আমাকে গ্রাস করছিল। আমি অনুভব করছিলাম তানভীর আজ কিছুটা অন্যরকম আচরণ করছিল। সে বারবার আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। আমি যখন নিজের বারান্দায় দাঁড়িয়ে রাতের শান্ত ঢাকার দিকে তাকিয়েছিলাম, তখন হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। আমি ঘুরে তাকাতেই দেখি তানভীর দরজার সামনে দাঁড়িয়ে, ওর হাতে এক গ্লাস পানি। ওর চোখ দুটো ছলছল করছিল, যেন গভীর কোনো কষ্ট তাকে গ্রাস করেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানতাম আজ কিছু একটা হতে চলেছে। ও ধীরে ধীরে আমার ঘরে ঢুকল। দরজাটা ভেজানোই ছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, শ্বাসরুদ্ধকর এক নীরবতা আমাদের ঘিরে রেখেছিল। ও আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটোতে ছিল এক তীব্র যন্ত্রণার ছাপ, যা আমি আগে কখনো দেখিনি। ও ধীরে ধীরে এগিয়ে এলো, আমার কাছে এসে থামল। আমাদের দূরত্ব তখন মাত্র 1 হাত। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না, আমার বুকটা ধড়ফড় করছিল। ও যখন কথা বলা শুরু করলো, ওর কণ্ঠস্বরটা ছিল অস্বাভাবিক নিচু, কিন্তু তাতে ছিল এক গভীর আবেগ। সাদিয়া, ও ডাকল। আমার সারা শরীর কেঁপে উঠল। আর কতদিন আমি এই কষ্ট নিয়ে বাঁচব বলো? আর কতদিন এই চাপা অনুভূতি নিয়ে থাকব? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখ দুটোতে তখন জল চিকচিক করছিল। সাদিয়া, একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি আমার। এই দম বন্ধ করা অনুভূতি নিয়ে আমি আর থাকতে পারছি না। ওর কথাগুলো আমার কানে যেন বোমার মতো ফেটে পড়ল। আমার সব অনুভূতি, সব ভয়, সব ভালোবাসা যেন এক মুহূর্তে উপচে পড়ল। আমি ওর চোখে দেখছিলাম ওর ভালোবাসা, ওর যন্ত্রণা, ওর আকুতি। আমার মনে হলো আমিও তো একই যন্ত্রণা অনুভব করছি। আমার ভেতরটাও তো ওরই মতো দম বন্ধ করা অনুভূতিতে ভরে আছে। কিন্তু আমার মন আমাকে বাধা দিল। এটা ভুল, এটা অসম্ভব। আমরা ভাই বোন, এই সম্পর্ক টিকবে না। মা বাবার কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আমার হাতটা কাঁপছিল। আমি দ্রুত 1 পা পিছিয়ে গেলাম। আমার হাতটা অজান্তেই দরজার হাতলের দিকে চলে গেল। তানভীর আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক তীব্র জিজ্ঞাসা, এক গভীর প্রত্যাশা। আমি কিছু বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু জানি সেই মুহূর্তে আমার ভেতরে একটা প্রচণ্ড ঝড় বইছিল। একদিকে আমার মন বলছিল ওকে জড়িয়ে ধরি, বলি যে আমিও ওকে ভালোবাসি। আর একদিকে আমার বিবেক আমাকে বলছিল এটা মহাপাপ, এটা ধ্বংস ডেকে আনবে। তানভীর আমার নীরবতা আর আমার পিছিয়ে যাওয়াটা বুঝতে পারল। ওর চোখে যে প্রত্যাশা ছিল তা মুহূর্তেই নিভে গেল। তার জায়গায় নেমে এলো গভীর হতাশা আর এক অব্যক্ত কষ্ট। সে এক দীর্ঘশ্বাস ফেলল, তার চোখ নামিয়ে নিল। ধীরে ধীরে সে আমার ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপে যেন এক গভীর ভার ছিল। আমি ওর চলে যাওয়া দেখছিলাম, কিন্তু আমার শরীর যেন জমে গিয়েছিল। আমি ওকে আটকাতে পারলাম না। আমার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ও যখন দরজার বাইরে চলে গেল, আমি কাঁপতে কাঁপতে দরজাটা টেনে বন্ধ করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে তালা লাগিয়ে দিলাম। ক্লিক শব্দটা আমার কানে যেন বজ্রপাতের মতো বাজল। সেই তালা লাগানো শুধু একটা দরজায় নয়, আমার জীবনের এক নতুন অধ্যায় তালা লাগাচ্ছিল। আমার মনে হলো আমি যেন নিজের ভালোবাসাকেই তালাবদ্ধ করে দিলাম। সেই রাতটা আমি ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে আমি শুধু কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমি কি ভুল করলাম, কেন আমি ওর কথাগুলোর জবাব দিতে পারলাম না, কেন আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারলাম না। কিন্তু একই সাথে এক অদ্ভুত স্বস্তিও অনুভব করছিলাম। আমি একটা সীমানা টেনে দিয়েছি, কিন্তু সেই সীমানা কি আমাদের সম্পর্ককে বাঁচাবে নাকি ধ্বংস করবে? পরের কয়েকটা দিন আমাদের জন্য ছিল নরকের মতো। আমরা দুজনেই একে অপরকে এড়িয়ে চলছিলাম।
খাবার টেবিলে নীরবতা, চোখাচোখি এড়িয়ে যাওয়া। মা আর বাবা আমাদের এই অস্বাভাবিক পরিবর্তনটা লক্ষ্য করলেন। মা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, সাদিয়া, তানভীরের সাথে তোর কি কোনো ঝগড়া হয়েছে? ওকে কেমন যেন মনমরা লাগছে আজকাল। আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নিচু করে থাকলাম। তানভীর আর আগের মতো আমার সাথে কথা বলতো না। ওর চোখে সেই গভীর দৃষ্টি আর ছিল না। তার বদলে ছিল এক শূন্যতা, এক নীরব কষ্ট। আমি ওকে মিস করতাম। ওর সাথে কথা বলার জন্য আমার মন ছটফট করত। কিন্তু সেই রাতের পর আমি ওকে আর মুখোমুখি হতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমার তালা লাগানোটা শুধু একটা দরজা বন্ধ করা ছিল না, এটা ছিল ওর প্রতি আমার নীরব প্রত্যাখ্যান। আর সেই প্রত্যাখ্যান ওকে ভেঙে দিয়েছিল। আমি আমার নিজের ভুলের জন্য অনুশোচনা করছিলাম। আমি কেন এতটা ভীতু ছিলাম? কেন আমি আমার অনুভূতিগুলোকে অস্বীকার করেছিলাম? আমার ভেতরের দ্বন্দ্ব আমাকে ক্রমাগত অস্থির করে তুলছিল। আমি জানতাম এভাবে চলতে পারে না। হয় আমাদের এই সম্পর্কটা পুরোপুরি শেষ করতে হবে, অথবা আমাদের নিজেদের অনুভূতিগুলোর মুখোমুখি হতে হবে। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। তানভীর তার ঘর থেকে বের হচ্ছিল, সম্ভবত জিমে যাবে। আমি ওকে ডাকলাম, তানভীর। ও থমকে দাঁড়ালো, ধীরে ধীরে আমার দিকে তাকাল। ওর চোখে সেই শূন্যতা স্পষ্ট ছিল। একটু কথা বলতে পারিস? আমি খুব ধীরে বললাম। ও কিছুক্ষণ নীরব রইল, তারপর আমার দিকে এগিয়ে এলো। আমার পাশের চেয়ারে এসে বসলো। আমাদের মধ্যেও তখন একটা অদৃশ্য দেয়াল ছিল। কি বলবি? ওর কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত শীতলতা। আমি ওর দিকে তাকালাম। ওর চোখের দিকে তাকিয়েই আমি আমার মনের সব কথা বলতে চেয়েছিলাম। তানভীর, সেই রাতে আমি জানি আমি ভুল করেছি। ও আমার দিকে তাকাল। ওর চোখে এক ঝলক বিস্ময় দেখা গেল। আমি জানি আমি সেদিন তোর কথাগুলোর জবাব দিতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। আমাদের সমাজের কথা ভেবে, মা বাবার কথা ভেবে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। তানভীর চুপচাপ আমার কথা শুনছিল। কিন্তু তানভীর, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সেই রাতে দরজা বন্ধ করার পর আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করেছি। আমি নিজেকে তালাবদ্ধ করিনি, আমি আমাদের ভবিষ্যৎকে তালাবদ্ধ করেছিলাম। তানভীর আমার দিকে তাকিয়েছিল। ওর চোখের শূন্যতা ধীরে ধীরে কমে আসছিল। তার বদলে সেখানে ফুটে উঠছিল এক গভীর আবেগ, এক অব্যক্ত ভালোবাসা। ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর যেন শিহরিত হলো। সাদিয়া, তুই যা অনুভব করিস আমি তার চেয়েও বেশি কিছু অনুভব করি। আমি জানি আমাদের পথটা সহজ হবে না, সমাজ আমাদের মেনে নেবে না, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল এক দৃঢ় সংকল্প, যা আমাকে সাহস জোগাল। সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তটা আমাকে এক নতুন পথের দিশা দিল। আমরা দুজন বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসাটা সাধারণ নয়। এটা সমাজের চোখে ভুল হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা ছিল পবিত্র, খাঁটে। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের বাবা মাকে আঘাত না করে আমাদের ভালোবাসাটাকে একটা সুযোগ দেব। আমরা দুজনই উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিলাম। আমাদের দুজনেরই সেখানে সুযোগ হয়ে গেল। মা বাবা খুব খুশি হলেন। তাদের ধারণা ছিল আমরা দুজন ভাই বোন মিলে নতুন শহরে একসাথে পড়াশুনো করতে যাচ্ছি। আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমরা একে অপরের হাত ধরেছিলাম। রাজশাহী ছিল আমাদের জন্য এক নতুন শুরু, নতুন শহর, নতুন পরিবেশ আর নতুন এক জীবন, যেখানে আমরা আমাদের ভালোবাসাটাকে লুকিয়ে রাখব না, বরং ধীরে ধীরে এটাকে আরও শক্তিশালী করব। সেই রাতে আমি যে দরজাটা বন্ধ করেছিলাম, আজ সেই দরজাটা আমাদের জন্য এক নতুন জীবনের পথ খুলে দিয়েছে। আমাদের জীবন এখন থেকে আর সাধারণ থাকবে না, সব কিছু বদলে গেছে। আর এই পরিবর্তনটা আমরা দুজনেই হাসি মুখে মেনে নিয়েছিলাম, কারণ আমরা দুজনে ছিলাম একসাথে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।